হামে আজও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোতে। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনশক্তি তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। সবার যে যার ভবন চেক করে রাজুকের কাছে একটা সার্টিফিকেট বা একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেখানে সমস্ত তথ্যপত্রগুলো থাকবে। পাম্পগুলোতে কমেছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে মিলছে বেশি তেল। বাড়তি দামে কেনার চাপ পড়বে না ভোক্তাদের উপর, জানালেন বাণিজ্য মন্ত্রী। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় নয়, বললেন আমির খসরু। যারা 17 বছর বাইরে ছিল তারাই গুপ্ত মন্তব্য গোলাম পরওয়ারের। সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে, আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। দেশে হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে 6 জন, সিলেটে প্রাণ গেছে একজনের। এ নিয়ে গত 15 মার্চ থেকে পর্যন্ত 240 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন 21 জন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে 27 জনকে। রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছেন এখন 10 রোগী। চিকিৎসকরা জানান, জেলায় এখন পর্যন্ত 141 জন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 71 জনই শিশু। কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 116 জন। বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। হামের পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশের 8টি বিভাগে হাম শনাক্ত হয়েছে। 64 জেলার মধ্যে 58 জেলায় অর্থাৎ প্রায় 91% এলাকায় রোগীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকেই সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, যার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। সংস্থাটি বলছে, 2024 থেকে 25 সালের মধ্যে এমআর টিকার ঘাটতি, টিকাদানের আওতা কমে যাওয়া এবং 2020 সালের পর দেশব্যাপী সম্পূরক হাম রুবেলা টিকাদান কর্মসূচি না থাকায় এই অবস্থা। পরিস্থিতি মোকাবেলায় টিকাদান নিশ্চিত করার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশের উত্তর ও পূর্বাঞ্চলই বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে। সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এমন ফল্ট লাইনগুলো আতঙ্কের কারণ। রাজধানীর ডিআরইউতে পেপারস আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উদ্ধার কাজে বিনিয়োগ নয়, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণেও গুরুত্ব দিতে হবে। গত বছরে সবচেয়ে বড় ভূমিকম্পের সম্মুখীন হয় বাংলাদেশ, যাতে নড়েচড়ে বসে গোটা দেশ। প্রথমবারের মতো ভূমিকম্পে মৃত্যুর সাক্ষীও হয় দেশ। এরপরে শুরু হয় তদারকি, চলে নানা ধরনের অভিযান। 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। চলতি বছরও ভূমিকম্পের আতঙ্ক কাটেনি। ঘন ঘন কম্পনে কাঁপছে দেশ। গত 4 মাসে রেকর্ড 1/2 ছোট বড় কম্পন অনুভূত হয়েছে। রাজধানীতে পেশাজীবী সংগঠন, প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ পেপারস ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে বিশেষজ্ঞ, প্রকৌশলী ও স্থপতিরা বলেন, দেশের উত্তর আর পূর্বাঞ্চলে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে আছে। 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প
হওয়ার জন্য যেই ধরনের ফল্ট বা যেটা থাকলে ফল্ট হওয়ার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে এরকম মাত্রার ফল্ট আমাদের দেশে আছে। তাইলে আমাদের দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাটা হচ্ছে দেশের উত্তর দিকে এবং দেশের পূর্ব দিকে। আর্থকোয়েককে প্রেডিক্ট করতে পারা একটা সময় আমরা ইম্পসিবল মনে করছিলাম, এখন দেখা যাচ্ছে এআই আসাতে এই জিনিসটা দেখা যায় সম্ভাবনার একটা দুয়ার খুলে দিয়েছে। নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দিক নির্দেশনারও প্রয়োজন বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। সবার যে যার ভবন চেক করে রাজুকের কাছে একটা সার্টিফিকেট বা একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যেখানে সমস্ত তথ্যপত্রগুলো থাকবে। কিন্তু ওই কাজটা যদি 2015-তে করতো এই 10 বছরে বা 11 বছর কিন্তু আমরা অনেক এগিয়ে যেতাম। তো এখন কিন্তু রাজুক করার কথা চিন্তা করছে। রাজুক হয় কি 2 পা আগালে 10 পা পিছিয়ে যায়, কারণ তাদের ওই সাহসের অভাব, তাদের নলেজের অভাব। আমাদের এখানে কোনো কেউ দায়িত্ব নিয়ে করলেও দেখা যাবে যে ওটা আবার বাগড়া দিয়ে দেবে পলিটিক্যাল লিডারশিপ। সেই জন্য পলিটিক্যাল লিডারশিপের সাথে সমন্বয় করেই কিন্তু সরকারি আমলা বা যারা পাওয়ারে আছে তাদেরকে এক্সিকিউশনে যেতে হবে। দুর্যোগের আগেই একটি প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা এবং সচেতনতার উপর জোর দেওয়া হয় সেমিনারে। গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট বলে কিছু নাই if that challenge the local people's welfare. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাব সেখানে। জানেন, উনি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়ভাবে উনি নেতৃত্ব দিয়েছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য মামলা ওনার নামে ছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আমাদের সহযোদ্ধা। ইসাক ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করছি, উনি বিগত 16 বছর বিরোধী রাজনীতি করেছেন এবং এখন উনি বিরোধী রাজনীতি করবেন আমাদের জন্য। সো ইসাক ভাই আমাদের জন্য, ইসাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। উনি 16 বছর অনেকেই লড়াই করেছেন, কিন্তু যেই সুযোগ পেয়েছে নানা ধরনের দুর্নীতি, চাঁদাবাজ এবং ক্ষমতার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু ইসাক ভাই অনন্য উদাহরণ প্রতিষ্ঠা করলেন। ন্যায় এবং সত্যের পথে, গণতন্ত্রের পথে উনি সকল সুবিধা, সুযোগ সুবিধা সব কিছুকে একদিকে ঠেলে দিয়ে উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। ফলে ইসাক সরকার ভাইকে এবং মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি সহ ফ্লোরা আপা সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আরও স্বাগত জানাচ্ছি আমাদের একটা কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশেই প্রতিদিনই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভিন্ন ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যোগদান করছেন। আমরা সবার উদ্দেশ্যে একটাই কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের এনসিপিতে যোগদানে বক্তব্য রাখছিলেন দলের আহ্বায়ক। জ্বালানি তেল নিয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীতে। আগের মতো দীর্ঘ লাইন নেই ফিলিং স্টেশনে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। চালকদের ভাষ্য, পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ। এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। বেশিরভাগ পাম্পেই নেই আগের সেই দীর্ঘ লাইন ও ভোগান্তি। চালকদের ভাষ্য, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন পাম্পে গেলেই অল্প সময়েই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। না, অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে। ফুয়েল পাস থাকাতে সুবিধা হয়েছে। এটা হওয়াতে আরও সবার জন্য সুবিধা হয়েছে। আজকে 5:30টার সময় রওনা দিছি, এখন কেবল আর কি তেলটা নিলাম আর কি। সময়টা তো কমে আসছে, একটু কমছে আর কি, অনেকটাই একটু নিয়ন্ত্রণে আসছে আর কি। তবে ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে শৃঙ্খলা ফিরেছে, আবার কারো অভিযোগ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল। ফুয়েল পাসটা পারি না, বুঝছেন, এই জন্য আমি তারপর রিকোয়েস্ট করছি আজকে দেন, আমি এরপর চেষ্টা করব। এখানে আসার পরে সে জানতেছে যে ফুয়েল পাসের সারা দিতেছে না, কারণ আমার কাছে আছে বাটন মোবাইল। আমি যদি না পাই তাহলে তো আমার 2 ঘন্টা বৃথা হবে না। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে আমরা যা পাইতাম তার থেকে একটু বেশি দিচ্ছি। ওই হিসাবে করে এখন মানুষের যে চাহিদা ছিল ওই চাহিদাটা একটু কমে আসছে। আশা করি আমাদের আশা ধারণা যে সামনে আর একটু কমে আসবে। সিরিয়াল থাকে 400-500, সেখানে এখন সিরিয়াল আছে 120 বা 30, আর গাড়ির সিরিয়াল থাকে 250-র মতো। এগুলা এখন আছে 40টা।
তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে রংপুর বিভাগের অনেক পাম্প এখনও বন্ধ রয়েছে। স্কিম বাড়িতে পানি দেবো শ্যালো দিয়ে, তার তেল বেরিয়েছি, তো আজকে বলে তেল নাই, বলে কালকে বলে তেল দিই। পাম্পে কোনোদিন তেল বন্ধ রাখে নাই, আজকে 2 দিন ধরে আমি এই পাম্পে, খাওয়া নাই দাওয়া নাই, পাম্পে পড়ে রয়েছি। আজকেও তেল পাই নাই, আগামী 27 তারিখে পাই কিনা তাও সন্দেহ আছে। জামালপুর ও শেরপুরেও একই চিত্র। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অতিরিক্ত দামে কেনা জ্বালানি তেলের নেতিবাচক প্রভাব ভোক্তাদের উপর পুরোপুরি পড়তে দেবে না সরকার। সিলেটে এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সিলেট সদরের বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে দেশ জিম্মি হয়ে যায়। তা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণ করবে। এছাড়া এলএনজি আমদানি ক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয় টেন্ডারে যাচ্ছে বলেও জানান তিনি। আগামী 2রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী খনন উদ্বোধন করবেন। জনগণের উপর অভিঘাত আসতে না দেওয়ার ব্যাপারে যতটুক সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ করব। 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতরাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘাতের পর ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক। ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ঘটনা তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীকে 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গঠিত কমিটিকে 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনায় 6 সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ঘিরে গতরাতে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে আহতদের দেখতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেলে যান উপাচার্য। সকল প্রবন্ধকদেরকে নোটিশ দিতে বলা হয়েছে যে হলের ভেতরে বাইরের দেয়ালে কোন রকমের গ্রাফিতি লেখনি করা যাবে না। শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানিয়েছি যার যার অবস্থান থেকে সহনশীল হওয়ার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যাতে করে পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখে। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে, ছাড় দেওয়া হবে না, কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনীতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় দলীয়করণ চলবে না। স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জ্বালানি সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব দেশেও পড়েছে, তাই সবকিছু বিবেচনা করে দেশ পরিচালনা করছে সরকার। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, এত নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। জামায়াত শিবির কর্মীরা গুপ্ত নয়, 17 বছর যারা বিদেশে লুকিয়েছিল তারাই গুপ্ত। ঝিনাইদহে এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে পরোয়ার বলেন, উপদেষ্টা পরিষদে তাদের গুপ্ত উপদেষ্টা ছিল যারা এই সরকারের মন্ত্রীও হয়েছেন। জামায়াত নেতার অভিযোগ, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার মতো কর্মকাণ্ড করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের নেতাকর্মীদের হায়নার মতো লেলিয়ে দেয়া হচ্ছে। পরোয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আছে তারাই গুপ্ত ছিল, জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। সেখানে আছেন সহকর্মী আল আমিন হক অহন, যুক্ত হব তার সাথে। গণসমাবেশ থেকে নেতারা কি বলছেন? গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করতে হবে, সেই কথাই নেতারা বলছেন। এবং জুমার নামাজের পর শুরু হয়েছে, হাজারো নেতাকর্মী, হাজারো মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি 11 দলীয় দলের যে ঊর্ধ্বতন নেতাকর্মী আছেন তারাও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন জুলাই সনদের লক্ষ্যে যে ভোট হয়েছিল সেটি বাস্তবায়ন করতে হবে। এবং তারা এও জানাচ্ছেন, বারবার সকাল থেকেই আমরা দেখছিলাম এখানে আশেপাশে নেতাকর্মীরা ভিড় করছিলেন, নামাজের পর এসে যখন বক্তব্য রাখছিলেন তারা বলছিলেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানো হয়েছিল যে প্রক্রিয়ায়, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় তাহলে বর্তমান যে সরকার আছে তাকেও বিদায় জানানো হবে এবং রাজপথে কিভাবে আন্দোলন করতে হয় সেটি তারা জানেন, সেই কথাগুলো বলছিলেন। এবং তারা বলছেন যে এটি হুঁশিয়ারি নয়, বরং সরকারকে জানিয়ে দেয়া যে কথা তারা দিয়েছিলেন ভোটের আগে সেই কথা যেন তারা রাখেন। এবং একই সঙ্গে তারেক রহমানকে তারা এও জানিয়েছেন অচিরেই যদি গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোর যদি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন না আনা হয় তাহলে তাদের যে কথা তারা বলছিলেন এর আগে থেকে আমরা দেখছিলাম, এই আজকের যে সমাবেশটি হচ্ছে এই ধরনের সমাবেশ তো এর আগেও এখানে হয়েছে এবং তখনকার প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। তখন বলা হয়েছিল বাংলাদেশ বিনির্মাণে আরো কিভাবে এগিয়ে যাওয়া যায়, বাংলাদেশের নিয়ম নীতিগুলোকে আরো কিভাবে বিনির্মাণ করা যায় সেইগুলোর কথা বলেছেন। কিন্তু আজ যে জনসমাবেশটি হচ্ছে গণসমাবেশ, সেই গণসমাবেশে বারবার একই কথাই উঠে আসছে, জুলাই সনদের কথা। এবং সেটি তারা বলছিলেন এবং তারা এও বলছেন ন্যায় এবং ইনসাফের জন্য যে আন্দোলন হয়েছিল জুলাইয়ের, সেই আন্দোলনের পক্ষেই যেন এই সরকার থাকে, কোনোভাবেই কথা দিয়ে কথা না রাখা সেটি তারা মানতে নারাজ এবং ভবিষ্যতের যে আন্দোলনের কথা সেটাও কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তারা এও জানিয়ে দিচ্ছিলেন যে মাওলানা মোহাম্মদ মামুনুল হক আমিরে মজলিস সভাপতি তিনি যখন বলেছিলেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বিশেষ করে জনমানুষের রায়কে আরো কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই কথাগুলো কিন্তু এই মানুষ বলছেন, এখানে মুসল্লি যারা উপস্থিত হয়ে আছেন। অর্থাৎ একটি কথা, এই বাংলাদেশের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে জনরায়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন যেন ঘটায় এবং সেটি যেন ঘটান বর্তমান সরকার। অন্যথায় যে আন্দোলনের কথা তারা বলছিলেন। অহন শুনছিলাম আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, মানুষের আঙুল থেকে ভোটের অমোচনীয় কালি মোছার আগেই শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায়, 90-এর গণঅভ্যুত্থান ও 24-এর জুলাই যোদ্ধাদের চেতনায় দেশ গড়ে তুলতে চায়। অনুষ্ঠানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রী। গত 17 বছর প্রায় সময় বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে, 60 লক্ষের উপর বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে। যে মামলার আসামির তালিকায় এমন লোকজন আছে যারা মামলার যে ঘটনার তারিখ দেখানো হচ্ছে তার 10 থেকে 15-20 বছর আগে কবরে শায়িত হয়েছে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরের দিঘুলী ইউনিয়নের খাল ভাঙন পরিদর্শন করেন তিনি। মন্ত্রী বলেন, যে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসতে পারে। দল থেকে যারা চেয়ারম্যান নির্বাচন করতে চায় তাদের অবশ্যই জনবান্ধব ও জনকল্যাণমুখী হতে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন এটাও কিন্তু আরেকটা কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কিন্তু কোনো দলীয় মার্কা নাই, তার কারণে কিন্তু আরো কঠিন হবে। তাহলে দলের পক্ষে যিনি চেয়ারম্যান নির্বাচন করতে চান সেই ব্যক্তিটা যেন জনবান্ধব হয়। গুলশান লেকপাড়ে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে রাজুক।
বেলা 11টার দিকে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে গুলশান 1-এর লেক সংলগ্ন গোদারাঘাট থেকে অভিযান শুরু হয়। শেষ হয় শাহজাদপুর ঝিলপাড়ে গিয়ে। লেকের পাড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কিছু ছোট বড় স্থাপনা ভেঙে দেওয়া হয়। 3 দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান শেষ হবে আগামী রোববার। কর্মকর্তারা জানান, ফুটপাত দখলমুক্ত হলে যানজটও কমবে। উচ্ছেদের পর আবারও কেউ ফুটপাতে স্থাপনা তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান কর্মকর্তারা। এই ধরনের দোকানপাট পুনরায় বসতে না পারে তার জন্য আমরা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই গুলশান লেক এবং আশেপাশের এলাকাগুলো আমরা একটা টেকসই ভাবে এই এলাকাটা আমরা সুন্দর রাখবো। অভিযান আজকে শুরু হলো, আগামীকালকে এবং পরশু এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই অভিযানের মাধ্যমে আমাদের লেকটাকে বিদেশের বিভিন্ন চাকচিক্যময় যে লেক আছে ওই লেকের মতো সুন্দর করে যাতে আমরা এই লেকটাকে ব্যবহার করতে পারি। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় শিবির নেতাকর্মীদের নামে মামলা করেছে ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মীর আসেম খালিদ বিন পার্থিব ঈশ্বরদী থানায় বাদী হয়ে মামলা করেন। এতে উপজেলা শাখার শিবির সভাপতিকে প্রধান আসামি করা হয়েছে। 31 জনের নাম উল্লেখের পাশাপাশি মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 60 থেকে 70 জনকে। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করা হয়। স্কুলের নির্ধারিত গ্রেডের চেয়েও এগিয়ে থাকা 3413 শিক্ষার্থীকে সম্মাননা দিল ব্র্যাক কুমুন। সকালে রাজধানীতে কুমুন অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল 2026 ন্যাশনাল ইভেন্টে ঢাকা ও চট্টগ্রামের এসব শিক্ষার্থীকে স্বীকৃতি দেওয়া হয়। 2টি সেশনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, কুমুন ইনস্ট্রাক্টর এবং অন্যান্য অতিথিরা। উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচেই এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 2017 সালে ধানমন্ডিতে যাত্রা শুরু ব্র্যাক কুমুনের। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে 35টি সেন্টারে প্রায় 10,000 শিক্ষার্থীকে স্বশিক্ষণ ভিত্তিক পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে। দ্য জাপানিজ স্পিরিট অব মাস্টারি থিমে আয়োজিত এবারের অনুষ্ঠানে জাপানি সংস্কৃতির ছোঁয়াও তুলে ধরা হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।